And flood mitigation. Bihar has frequently suffered from floods, many of them originating outside the country. Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. Assam grapples with floods every year by the Brahmaputra River and its tributaries originating outside India. We will provide assistance to Assam for flood management and related projects. Himachal Pradesh suffered extensive losses due to floods last year. Our government will provide assistance to the state for reconstruction and rehabilitation through multilateral development assistance. Uttarakhand too suffered losses due to cloudbursts and massive landslides. We will provide assistance to the state. Recently, Sikkim witnessed devastating flash floods and landslides that wreaked havoc across the state. Our government will provide assistance to the state. এটা বেশি করে প্রচার করবে যে এটা সরকার বাঁচানোর লক্ষ্য, সরকার বাঁচানোর বাজেট। দেখুন, সরকার বাঁচানোর বাজেট কিনা সেটা তো বিরোধীরা তো অনেক কিছুই বলছেন। আমি একটা কথা বলি, এই যে পশ্চিমবঙ্গের কথা তোলা হচ্ছে এখানে এত বছর, হ্যাঁ, এরা তো মানে আগের বামফ্রন্ট ছিল, তাদের নেই এখন কেউ, তো এখনকার এই সরকার আছেন, সেই আইলা থেকে আমফান থেকে ধরে পরপর যেগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছুই তো তাদের মানে জনসাধারণের স্বার্থে করেন, একটা কংক্রিটের বাদ করেছে, অথচ বাংলাদেশ সরকার কিন্তু তাদের ওখানে কিন্তু ওই বঙ্গোপসাগরের ওখান দিয়ে যেগুলো আছে সেখানে বেশ কয়েকটা কংক্রিটের বাদ করেছে। কংক্রিটের বাদ করলে এখানকার শাসক দল বারবার বলছে কেন্দ্রীয় সরকার টাকা দেবে না আর রাজ্য সরকার সমস্ত কিছু করবে। কেন্দ্রীয় সরকার টাকা দিলে এখন অবধি জমি পাওয়া গেল না কেন পশ্চিমবঙ্গের সরকার চায় না এখানে কোনো পার্মানেন্ট সলিউশন করতে। এগুলো নিয়ে রাজনীতির কথা হচ্ছে, আমাদের ডিপ সি পোর্টের ডিমান্ড কবে থেকে ছিল? তিনটে কানেক্টিভিটি প্রজেক্ট আমাদের এসেছিল এখানে, এখন অবধি এনওসি দেয়নি, যেগুলো চায়নার সিঙ্গাপুর থেকে এসেছিল। এবং এই হিপোক্রেসিটা বলছি, তোমার আয়লার সময় মনে, এই আয়লা বলছি আমফানের সময় মনে আছে যে আমরা রাজ্য সরকার থেকে বললাম যে অন্তত 4টা মন্ত্রকের 1 লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তখন এখানকার যিনি গভর্নর ছিলেন তিনি বললেন এক্সাজারেটেড ফিগার। দিল্লি থেকে 5টা মন্ত্রকের স্পেশাল টিম এলো, তারা ইন্সপেক্ট করে বলল এই 98,000 crore ক্ষয়ক্ষতি হয়েছে, বললো এই প্যাকেজ দেওয়া হবে। 1000 কোটি টাকা অ্যাডহক বেসিসে অ্যাডভান্স দেওয়া হলো, এখনো অবধি ব্যালেন্স 97,000 কোটি টাকা দেয়নি। তার কারণে এরা কখনো প্রপার ইস্যু দেয় না। এরা কখনো প্রপার ইস্যু দেয় না। আবার উল্টাপাল্টা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা এখানে বসে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের রিপ্রেজেন্টেটিভ সেখানে মিথ্যা কথা বলছে। স্ক্যাম ধরা পড়েছে 100 দিনের কাজের এই ফুড সিকিউরিটি। একাধিক মন্ত্রী জেলে আছে, টাকা দিয়ে দিচ্ছে। স্ক্যামে একাধিক মন্ত্রী জেলে আছে। আবার বড় বড় কথা বলে, ওটাই তো আমাদের এখানে জেলে যায়, এদের ওখানে তদন্ত জেলে যায়। এখানে এই তো নিট স্ক্যামে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জেলে নয়, কেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে নয়? আমরা এই জিনিসগুলোই বলছি। এটা তো আরে বর্তমান শিক্ষামন্ত্রীকে আগে ছাড়া, অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশে, বিহার আন্ধ্রপ্রদেশে। ওকে 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 প্লিজ নারায়ণবাবু, প্লিজ নারায়ণবাবু, প্লিজ এই ধরনের কথাবার্তা বললে এটাই তো মানসিকতা, এটাই মানসিকতা। বাংলার মানুষ জবাব দিয়েছে, এবার দেশের মানুষ ঘাড় ধাক্কা দিয়ে বার করবে। আরে এদের বাজেটের মধ্যে দেখুন বিহার, না না বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন আমি আবার জানলে তো বলবো, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে এই বাজেটের পরে এই বিহার অন্ধ্রপ্রদেশে বরাদ্দ নিয়ে আরো বেশি করে বিরোধীরা বিজেপিকে চেপে ধরবে। আমি আসবো এই বিতর্কে, আসবো। অমরাবতী স্ক্যাম বলো না, অন্ধ্রপ্রদেশের যে প্রস্তাবিত যে রাজধানী অমরাবতী,
আগের বার যখন টিডিপি গভর্নমেন্ট ছিল সেখানে লক্ষ লক্ষ কোটি টাকার স্ক্যাম আছে, এখনো সেই তদন্ত এরা করছে না, আবার পুনরায় সেখানে কি করে অ্যালোকেশন করছে। এদের যদি স্ট্যান্ডার্ড পলিসি হয় ওখানে স্ক্যাম বা দুর্নীতির অভিযোগ থাকলে সেখানে টাকা বরাদ্দ দেবে না, তাহলে আসামে 100 দিনের কাজ যাচ্ছে কেন, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে 100 দিনের কাজ আমি শৈবাল বিশ্বাসের কাছে আসবো। হিপোক্রেসি ছাড়া বিশেষ করে বাজেটের আগে বাজেটের আগে আমরা আলোচনা করছিলাম চাকরি, মানুষ দেখলেন কি আজকে বাজেট থেকে? কি চাকরির কোনো সংস্থান হলো? 500 বড় কোম্পানিকে বলা হচ্ছে তারা ইন্টার্নশিপে উৎসাহ দেবে 1 কোটি যুবক যুবতীকে। আরেকটা জায়গায় বলা হলো বাজেটে যে বিভিন্ন সময় এই যে যারা প্রথম কাজে ঢুকবে 1 মাসের বেতন ঢুকবে পিএফ ফান্ডে। কে দেবে টাকা, কোথা থেকে আসবে টাকা, কোনো পরিষ্কার হলো না? হয়তো বাজেট থেকেই আসবে, আমার প্রশ্ন তা নয়। আমার প্রশ্ন হচ্ছে যে কর্পোরেটের সাথে কি এগুলো আলোচনা করা হয়েছে? কারণ কর্পোরেটকে তো পার্টিসিপেট করতে হবে এই প্রজেক্টে। কারণ কর্পোরেটকে যদি ধরুন ইন্টার্নশিপ দিতে হয়, সে কর্পোরেটকে ইনভলভ করতে হবে। সবটাই যে পাবলিক সেক্টর উনি তা বলেননি, তাহলে প্রাইভেট সেক্টর হলে তাদের ইনভলভ করতে হবে। আর বাকি যে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেবেন, কারা উৎসাহী হবে? যেখানে গভর্নমেন্ট একটা টাকা ফার্স্ট মান্থের ওয়েজটা দিয়ে দেবে, প্রভিডেন্ট ফান্ডে পেমেন্টটা দিয়ে দেবে, তাতে কারা উৎসাহিত হবে? প্রাইভেট সেক্টরের লোকজন উৎসাহিত হবে? আমরা জানি না, ক্লিয়ার নই। বাট উনি একটা অ্যালোকেশন লেআউট করেছেন, হয়তো ডকুমেন্টগুলো পড়লে একটু ক্ল্যারিটি আসবে, বাট আমি এখনো ক্লিয়ার নই। মানে এখান থেকে চাকরি পাওয়া গেল কিনা, আদৌ কর্মসংস্থান সম্ভব কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যেমন বিহার অন্ধ্রপ্রদেশের বরাদ্দ নিয়ে আক্রমণ করবে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই আগামী দিন লোকসভার অধিবেশনে, আবার এদিকে এই সব নিয়েও আক্রমণের লক্ষ্য থাকবে বিহার উত্তরপ্রদেশ নিয়ে। বিহার অন্ধ্রপ্রদেশে বিহারের সড়ক প্রকল্পে বরাদ্দ 26,000 কোটি টাকা, পাওয়ার প্লান্টে বরাদ্দ 21,000 কোটি টাকা। বিহারে পাওয়ার সেক্টরে, পাওয়ার প্লান্টে নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ, বক্সারে গঙ্গার ওপর নয়া সেতু, বন্যা নিয়ন্ত্রণে বিহারে 11,500 কোটি টাকা বরাদ্দ। বিহারে পর্যটনেও বিশেষ জোর, একদম সেক্টর ধরে ধরে বলেছেন নির্মলা সীতারামন, জেলা ধরে ধরে বলেছেন। নতুন করে সাজানো হবে রাজগীর, নালন্দা, বুদ্ধগয়া। এছাড়াও বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে। এখানে তৃণমূল কংগ্রেস তার আক্রমণ করছে অমরাবতী স্ক্যাম নিয়ে। সেই চলতি অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি বরাদ্দ রাজধানী অমরাবতীর উন্নয়নে। বিশাখাপত্তনম চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরেও আর্থিক বরাদ্দ, এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আর্থিক বরাদ্দ। অখিলেশ যাদব কি বললেন দেখুন। अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को, आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं? जब तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा जनता को। আর তৃণমূল দিল্লিতে কি বলছে? अरे ये तो कुर्सी बचाओ बजट है। उनको कुर्सी बचाने के लिए जो पार्टी को लिए कुर्सी बचाते हैं उनके लिए बजट है। नीतीश कुमार और उनको सेव करने के लिए, उनको पास में रखने के लिए इसका बजट है। ये इंडिया का बजट नहीं है, देश के लिए बजट नहीं है। बंगाल को तो कुछ ही नहीं दिया है, बंगाली को वो लोग देखने नहीं सकता है। চন্দনদা, এটাই তো ভবিতব্য ছিল, এটাই তো প্রত্যাশিত ছিল। না, এটা খুব স্বাভাবিক। দেখো, গতকালকেও আলোচনা করছিলাম এই বাজেট, যেহেতু এটা প্রফেশনালি আমি রিলেটেড, এই জায়গাটাতে আমার একটা ফোকাস ছিল যে আমাদের বাজেট রিসার্জেন্স বা সোশ্যাল রিসার্জেন্স আমাদের দেশে সম্ভব যদি একটা রিপ্ল্যানিং করতে পারে বা ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে পারে, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে। আমি এখানে একটু অবাক হয়ে দেখলাম যে এমপ্লয়মেন্ট জেনারেশনের দুটো প্রশ্ন এখানে দাঁড়ালো। একটা হচ্ছে কর্পোরেট ট্রেন করবে এবং সেটা হবে ট্রেনিং, এবং তার পরবর্তী সময় তাদের যে প্রজেকশন সেখানে আমাদের কোনো ভূমিকা নেই। আই মিন টু সে যে প্রজেকশন অর্থাৎ পার্মানেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে
আমরা কি কি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছি, শুধু কর্পোরেট ট্রেনিং দিয়ে ছেড়ে দেবে তারপর আর একটা অগ্নিবীর হয়ে দাঁড়াবে 4 বছরের জন্য, এটা তো হতে পারে না। সুতরাং গ্রোথ অফ এমপ্লয়মেন্ট আমরা শুনেছি ওটা একেবারেই একটা মানে কথার কথা ছিল 2 কোটি বেকার চাকরি পাবে প্রতি বছরে, সেটা বাদ দাও। এখন 1 কোটি বেকারকে চাকরি দেওয়া যাচ্ছে না, ফলো করো 1 কোটি বেকারকে ট্রেন করা হবে এবং সেই ট্রেনিংটা করার পরে ট্রেনিং হবে, ইন্টার্নশিপ হবে, কোনো ভবিষ্যতে কোনো ঘোষণাই নেই। দিস ইজ নট গোইং টু ওয়ার্ক। এটা এমপ্লয়মেন্ট নয়, এটা কোয়েশি এমপ্লয়মেন্ট, এটা এমপ্লয়মেন্টই নয়। ভাবো রেলওয়ে উন্নতম পদগুলো ভরার বা কবজ লাগানো। অয়ন রেল বেশ, আমি নিয়ে একটা নারায়ণ বাবু। অয়ন 1 মিনিট, হ্যাঁ। রেল নিয়ে অবাক হয়ে যাওয়া, একটা শব্দ নেই রেলের। নারায়ণ বাবু। আমি এতক্ষণ ধরে শুনলাম একটা শব্দ নেই। এবার দেখলেন তো অখিলেশ বলেন কার বাঁচানো, তার বললেন ওনার পক্ষে ভরাডুবি তো ইলেকশনে কারোর হয়, কারোর পরের বারে আবার ভরাডুবি হয়, এটা ইলেকশনের ধর্ম। উনি যে কৃষক নকরি করার কথা, আমি একটা জিনিস বলতে চাই যে রাজনীতির জন্য বাজেটের বিরোধিতা আর বাজেটকে ধরে যে বিরোধিতা, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ওই রাজনীতির জন্য বাজেটের বিরোধিতার জবাব হয় না। আমি একটা জিনিস বলি যে এই যে ট্রেনিং এর কথাটা বলেন, এমপ্লয়মেন্ট, আপনি যদি ধরে নেন যে পার্মানেন্ট মাল্টিন্যাশনাল বড় কোম্পানি এবং সরকারে পার্মানেন্ট নকরি, এটা সারা পৃথিবীতে কমছে। এবং এআই যখন আসছে, যেখানে যেখানে এআই ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি প্রোডাকশনে যাবে সেখানে আরো কমবে। আসলে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ ওয়ান থিং, হ্যাঁ, আর কর্মসংস্থান যেটা, যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, আপনাকে ইনোভেটিভ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার দিকে এই সরকার গেছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে এমএসএমই গুলোকে, যেগুলোকে উনি জোরদার করছেন, মানে সরকারের তরফে যে এই ট্রেনিং ইত্যাদির জন্য সেখানে ব্যাংককেও কি করা হয়েছে। দেখুন একটা ছোট্ট কথা উনি বলেছেন যে ব্যাংকগুলোকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দা মানে অ্যাপ্লিক্যান্ট না দেখে ক্রেডিট অ্যাসেসমেন্টটা দেখতে বলেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বিষয় হচ্ছে, আমি আসছি এই আলোচনাটা আসবো, চাকরি নিয়ে অর্থনীতিবিদদের একাংশ সেরকম কিছু সবুজ সংকেত দেখতে পাচ্ছেন না। মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষ, আমরা বাজেটের আগেও আলোচনা করেছিলাম, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কৌশিক বসু লিখেছেন ভেজিটেবলে 30% ইনফ্লেশন হয়েছে। সেইখানে সাধারণ মানুষ কি পেলেন? জিনিসপত্রের দাম কমানো। এ নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করব। তার আগে হেডলাইন্স।